আজকের আলোচনার গভীরে স্বাগতম। আমরা তো সবাই সুস্থ থাকতে চাই, তাই না? কিন্তু সুস্থ থাকা মানে কি শুধু শরীরে কোনো রোগ নেই এটাই, নাকি এর থেকেও গভীর কিছু আছে? আমাদের হাতে আজ প্রায় ২০০ বছরের পুরনো একটা বই অর্গ্যানন অব মেডিসিনের একটা অংশ এসছে, যা স্বাস্থ্য আর অসুস্থতা নিয়ে আমাদের সব ধারণাকে চ্যালেঞ্জ করতে পারে। একদম। আর আমরা এখানে কোনো নির্দিষ্ট রোগের চিকিৎসা নিয়ে কথা বলতে আসিনি, বরং আমরা এমন একটা মৌলিক ধারণা নিয়ে আলোচনা করব যা আমাদের অস্তিত্বের বলতে গেলে একেবারে গোড়ায় রয়েছে বলে পাঠ্যটিতে দাবি করা হয়েছে। আর সেই মূল বিষয়টা হলো এক অদৃশ্য শক্তি, যাকে বলা হয়েছে জীবনী শক্তি বা ভাইটাল ফোর্স, তাই তো? ঠিক তাই। আর আমাদের আজকের লক্ষ্য হলো এই ধারণাটার গভীরে ঢোকা। এই জীবনী শক্তি জিনিসটা আসলে কি? এটা কি স্রেফ একটা আধ্যাত্মিক ধারণা, নাকি এর কোনো বাস্তব ভিত্তি আছে? আর সবচেয়ে বড় কথা, এই ধারণাটা মেনে নিলে আমাদের নিজেদের শরীর, স্বাস্থ্য, অসুস্থতা এই সব কিছুকে দেখার চোখটা কিভাবে বদলে যায়? চলুন এই রহস্যময় ধারণাটার আবরণ একটু একটু করে সরানো যাক। বেশ, তাহলে শুরু করা যাক। সূত্র ৯ শুরুতেই একটা বেশ ভারী কি শব্দ ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে সুস্থ অবস্থায় মানুষের শরীরে এক অদৃশ্য জীবনী শক্তি নাকি এক নায়কতন্ত্রের মতো শাসন করে। একনায়কতন্ত্র বা অটোক্র্যাসি। শব্দটা শুনলেই তো কেমন একটা নেতিবাচক অনুভূতি হয়। এখানে ঠিক কি বোঝাতে চাইছে? খুবই ভালো প্রশ্ন, কারণ শব্দটা আসলেই চমকে দেওয়ার মতো। এখানে একনায়কতন্ত্র কিন্তু তার রাজনৈতিক অর্থে ব্যবহার করা হয়নি, বরং এটা দিয়ে বোঝানো হচ্ছে একছত্র আধিপত্য বা সর্বোচ্চ কর্তৃত্ব, মানে যার কোনো দ্বিতীয় নিয়ামক নেই। আচ্ছা। ভাবুন তো, একটা জাহাজের ক্যাপ্টেনের কথা, তার কথাই শেষ কথা। তার নির্দেশেই জাহাজের সব নাবিক, ইঞ্জিন, পাল সবকিছু একটা তালে চলে। ঠিক তেমনি এই জীবনী শক্তিই হলো আমাদের শরীরের সেই এক এবং অদ্বিতীয় ক্যাপ্টেন। তার মানে এই শক্তিটাই নিশ্চিত করে যে শরীরের কোটি কোটি কোষ, আমাদের হৃৎপিণ্ড, ফুসফুস, মস্তিষ্ক সবাই যেন একে অপরের সাথে তাল মিলিয়ে একটা সুরে কাজ করে। ঠিক যেন একটা বিশাল অর্কেস্ট্রা, যেখানে একজনই কন্ডাক্টর। চমৎকার উপমা। আর তার ইশারাতেই বেহালা, বাঁশি, ড্রামস সবকিছু মিলে একটা সুন্দর সুর তৈরি হচ্ছে, কোনো বিশৃঙ্খলা নেই। একদম। আর এই কন্ডাক্টরের লক্ষ্য কিন্তু শুধু অর্কেস্ট্রা চালানো নয়, একটা অর্থবহ সঙ্গীত তৈরি করা। পাঠ্যটিতেও ঠিক তেমনই একটা উদ্দেশ্যের কথা বলা আছে। ও, বলা হয়েছে এই জীবনী শক্তির কাজ হল শরীরে এমন এক সামঞ্জস্যপূর্ণ অবস্থা বজায় রাখা, যাতে আমাদের বিবেকপ্রাপ্ত মন জীবনের উচ্চতর উদ্দেশ্য সাধনের জন্য এই শরীরকে একটা নিখুঁত যন্ত্র হিসেবে স্বাধীনভাবে ব্যবহার করতে পারে। ১ মিনিট, জীবনের উচ্চতর উদ্দেশ্য? একটা চিকিৎসা সংক্রান্ত বইতে এত গভীর দার্শনিক কথা! হ্যাঁ। তার মানে এখানে শারীরিক সুস্থতাকে কেবল বেঁচে থাকা বা রোগমুক্ত থাকার উপায় হিসেবে দেখা হচ্ছে না, বরং এটাকে আরও বড় কোনো লক্ষ্যের সোপান বা মাধ্যম হিসেবে দেখা হচ্ছে। ঠিক তাই। শরীরটা যেন একটা খুব দামি গাড়ি, যা আমাদের মনকে কোনো মহৎ গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য তৈরি। বাহ! একদম। শরীর হলো একটা অত্যাধুনিক জীবন্ত যন্ত্র। কিন্তু কোনো যন্ত্রই তো নিজে নিজে চলতে পারে না, তাকে চালানোর জন্য শক্তির প্রয়োজন। পাঠ্য অনুযায়ী সেই অদৃশ্য শক্তি হলো এই জীবনী শক্তি। আচ্ছা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? মন ইচ্ছা প্রকাশ করে। ধরুন কেউ একটা কবিতা লিখতে চাইল, কিন্তু সেই ইচ্ছাকে কাজে পরিণত করার জন্য যে শারীরিক সক্ষমতা, মস্তিষ্কে স্থিরতা, হাতের সঞ্চালন দরকার, সেই শৃঙ্খলা আর শক্তিটা যোগান দেয় এই জীবনী শক্তি। তাহলে কি এটাকে আমাদের শরীরের অপারেটিং সিস্টেম বা ওএস বলা যায়? বাহ, এটা সম্ভবত সবচেয়ে আধুনিক আর নিখুঁত তুলনা। শরীরটা হলো হার্ডওয়্যার, প্রসেসর, র্যাম, হার্ড ড্রাইভ সবই আছে, আর জীবনী শক্তি হলো সেই সফটওয়্যার বা ওএস, যা এই সব হার্ডওয়্যারকে একসাথে কাজে লাগিয়ে একটা অর্থবহ কাজ সম্পন্ন করছে। হুম। ভাইরাস আক্রমণ করলে যেমন সফটওয়্যারটা গণ্ডগোল করে, তেমনি রোগ জীবাণু আক্রমণ করলে এই জীবনী শক্তি বিশৃঙ্খল হয়ে পড়ে। একদম। এই ওএস ব্যাকগ্রাউন্ডে লক্ষ লক্ষ প্রসেস চালাচ্ছে, যা আমরা টেরও পাই না। হজম, শ্বাসপ্রশ্বাস, হরমোনের নিঃসরণ, কোষের পুনর্গঠন সবকিছু নিখুঁতভাবে চলছে। যখন এই ওএস ঠিকঠাক কাজ করে, তখনই আমরা আমাদের অ্যাপ্লিকেশন বা উচ্চতর কাজগুলো, যেমন চিন্তা করা, সৃষ্টি করা, ভালোবাসা, এগুলো করতে পারি। বেশ, অপারেটিং সিস্টেমের ধারণাটা পরিষ্কার, কিন্তু এই অদৃশ্য শক্তির ধারণাটা অনেকের কাছেই তো একটু রহস্যময় বা অবৈজ্ঞানিক মনে হতে পারে।
প্রচলিত বস্তুবাদী বিজ্ঞান তো বলে যে জীবন মানেই হলো রাসায়নিক বিক্রিয়া আর বৈদ্যুতিক সংকেতের খেলা। এই পাঠ্যটি সেই ধারণাকে কিভাবে চ্যালেঞ্জ করছে? ঠিক এখানে আলোচনাটির সবচেয়ে আকর্ষণীয় মোড় নেয়। পাঠ্যের ব্যাখ্যা অংশে একটা বেশ ধারালো প্রশ্ন তোলা হয়েছে। সাধারণত আমরা ভাবি জীবন মানে কি? জীবন মানে হলো শ্বাস-প্রশ্বাস, হৃদস্পন্দন, হজম, চিন্তা করা, এই সমস্ত শারীরিক আর রাসায়নিক কার্যকলাপের যোগফল। হ্যাঁ, স্কুল কলেজে তো আমরা এটাই শিখে এসেছি। কিন্তু পাঠ্য বলছে জীবন শুধু এই কার্যকলাপের যোগফল নয়। এখানেই সেই মোক্ষম যুক্তিটি আসে। যদি জীবন শুধু শারীরিক আর রাসায়নিক কার্যকলাপের সমষ্টি হতো, তাহলে মৃত্যুর পর কি হয়? যখন একজন মানুষ মারা যায়, তার শরীর নামক যন্ত্রটি তো তখনও অক্ষত। তার হৃৎপিণ্ড, ফুসফুস, মস্তিষ্ক সবকিছুই তো জায়গায় থাকে। শরীরের সমস্ত রাসায়নিক উপাদান যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সেগুলোও তো এক বিন্দু কমেনি। তাহলে কেন সেই শরীর আর আগের মতো কাজ করে না? কেন সেই নিখুঁত যন্ত্রটা পচে যায় বা ভেঙে পড়ে? দাঁড়ান। এই যুক্তিটা শুনতে ভালো লাগলেও এর তো একটা সোজাসাপটা রাসায়নিক ব্যাখ্যা আছে। আচ্ছা, মানে মৃত্যুর পর শরীর পচে যায় কারণ কোষগুলো আর অক্সিজেন পায় না, রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় এবং শরীরের ভেতরের এনজাইমগুলোই কোষকে ভাঙতে শুরু করে। এখানে একটা অদৃশ্য শক্তির ধারণা আনার দরকার কি? আপনি একদম সঠিক। আধুনিক বিজ্ঞান নিখুঁতভাবে ব্যাখ্যা করতে পারে যে শরীর কিভাবে পচে যায়, প্রক্রিয়াটা কি সেটা আমরা জানি। কিন্তু এই পাঠ্যটি সেই প্রশ্ন করছে না। এটি প্রশ্ন করছে শরীরটা কেন পচতে শুরু করে। ও, মৃত্যুর ঠিক আগের মুহূর্তেও তো এই সব রাসায়নিক উপাদান আর এনজাইম শরীরে ছিল। তখন তো তারা শরীরকে ভাঙছিল না, বরং শরীরকে গড়ছিল। তাহলে এমন কি একটা জিনিস অনুপস্থিত হলো যার কারণে ওই একই উপাদানগুলো শরীরকে গড়ার বদলে ভাঙতে শুরু করল? কোন সেই নিয়ন্ত্রণকারী শক্তিটা হারিয়ে গেল? আচ্ছা, তাহলে মূল প্রশ্নটা কিভাবে নিয়ে নয়, কেন নিয়ে? কোন সেই অর্কেস্ট্রার কন্ডাক্টর বা অপারেটিং সিস্টেম যা হঠাৎ করে চলে গেল? পাঠ্য অনুযায়ী সেই অনুপস্থিত জিনিসটি হল এই অদৃশ্য জীবনী শক্তি। এই শক্তিই ছিল সেই ওএস যা শরীরের সমস্ত হার্ডওয়্যার এবং রাসায়নিক উপাদানের মধ্যে সংযোগ স্থাপনকারী মূল চালক ছিল। এর উপস্থিতিতেই শরীরে শৃঙ্খলা ছিল, জীবন ছিল। আর এর অনুপস্থিতিতেই শরীর তার সেই অন্তর্নিহিত শৃঙ্খলা হারিয়ে ফেলে এবং জড় পদার্থের নিয়মে ক্ষয়প্রাপ্ত হতে শুরু করে। এখানে আরেকটা প্রশ্ন মাথায় আসছে। পাঠ্যে অদৃশ্য আত্মা এবং অদৃশ্য জীবনী শক্তি এই দুটো শব্দই ব্যবহার করা হয়েছে। এই দুটো কি একই জিনিস, নাকি এদের মধ্যে কোনো পার্থক্য আছে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদিও সাধারণ ব্যবহারে শব্দ দুটোকে গুলিয়ে ফেলা হয়, এই দর্শন অনুযায়ী এদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। আত্মা একটি বৃহত্তর আধ্যাত্মিক ধারণা, যা হয়তো আমাদের চেতনা বা অস্তিত্বের সাথে জড়িত। কিন্তু জীবনী শক্তি বা ভাইটাল ফোর্স হলো একটি সুনির্দিষ্ট ধারণা। আচ্ছা, এটা হলো সেই শক্তি যা বিশেষভাবে আমাদের এই ভৌত বা অলেমিমাদি শরীরকে প্রাণবন্ত রাখে, পরিচালনা করে এবং সুশৃঙ্খল রাখে। একে বলা যেতে পারে আত্মার শারীরিক প্রকাশ বা শরীরকে চালনা করার মাধ্যম। বুঝলাম। তাহলে যদি এই অদৃশ্য চালিকা শক্তির ধারণাটা আমরা এক মুহূর্তের জন্য মেনে নিই, তাহলে স্বাস্থ্য আর অসুস্থতার পুরো সংজ্ঞাটাই তো উলটপালট হয়ে যাওয়ার কথা। যদি এই শক্তিশালী ওএস সবসময় আমাদের রক্ষা করে, তাহলে আমরা অসুস্থ হই কেন? এর প্রতিরক্ষা ব্যবস্থা কি মাঝে মাঝে কাজ করা বন্ধ করে দেয়? ঠিক এখানেই এই ধারণার সবচেয়ে জরুরি আর প্রায়োগিক দিকটি উঠে আসে। পাঠ্যে বলা হয়েছে সুস্থ অবস্থায় এই জীবনী শক্তি এতটাই শক্তিশালী থাকে যে তা বাইরের রোগ সৃষ্টিকারী শক্তিকে, সেটা ভাইরাস হোক, ব্যাকটেরিয়া হোক বা মানসিক চাপ, প্রাকৃতিকভাবেই প্রতিহত করে। মানে আমরা যাকে ইমিউনিটি বলি। বলতে পারেন এই ধারণা অনুযায়ী আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতার মূল চালকও কিন্তু এই জীবনী শক্তি। বেশ, এটা তো গেল সুস্থ অবস্থার কথা। কিন্তু যখন আমরা অসুস্থ হই তখন কি ঘটে? আমার যদি মাইগ্রেনের ব্যথা হয়, প্রচলিত ডাক্তারি বলবে আমার মস্তিষ্কের রক্তনালীতে সমস্যা হচ্ছে বা কোনো রাসায়নিকের তারতম্য ঘটেছে। কিন্তু এই ধারণা অনুযায়ী আসল ঘটনাটা কি? এই ধারণা অনুযায়ী অসুস্থতা প্রথমে আমাদের শরীরে বা কোনো অঙ্গে হানা দেয় না। তাই রোগ সৃষ্টিকারে কোনো শক্তি বা প্রভাব, ধরা যাক প্রচণ্ড মানসিক চাপ বা কোনো জীবাণু, প্রথমে আমাদের ওই অপারেটিং সিস্টেম বা জীবনী শক্তিকেই আক্রমণ করে এবং তাকে বিশৃঙ্খল করে তোলে। অর্থাৎ সমস্যাটা শুরু হয় শক্তির স্তরে, হার্ডওয়্যারের স্তরে নয়। তার মানে আমার মাইগ্রেনের ব্যথাটা আসল রোগ নয়,
ওটা শুধু একটা লক্ষণ বা সিগন্যাল? একদম। আপনার মাইগ্রেনের ব্যথাটা হলো গাড়ির ড্যাশবোর্ডের চেক ইঞ্জিন লাইটের মতো। বাহ, দারুণ উদাহরণ। লাইটটা জ্বলাটা সমস্যা নয়, ওটা আপনাকে জানাচ্ছে যে ইঞ্জিনের গভীরে কোথাও একটা সমস্যা হয়েছে। একইভাবে জ্বর, ব্যথা, সর্দি, কাশি বা মানসিক অবসাদ, এগুলো সবই হলো বাইরের লক্ষণ বা সিমটমস। আচ্ছা আচ্ছা। এগুলো আমাদের জানাচ্ছে যে আমাদের শরীরের ভেতরের ওই কেন্দ্রীয় পরিচালক, ওই জীবনী শক্তি, কোনো কারণে দুর্বল বা বিশৃঙ্খল হয়ে পড়েছে। তার ভেতরের বিশৃঙ্খলাটা বাইরের জগতের শারীরিক বা মানসিক লক্ষণ হিসেবে ফুটে উঠছে। এটা তো দারুণ একটা চিন্তা। আমার মনে পড়ছে, একবার পরীক্ষার আগে প্রচণ্ড চাপের কারণে আমার খুব জ্বর এসেছিল। ডাক্তার বলেছিলেন ভাইরাস, কিন্তু আমার মনে হচ্ছিল চাপটাই আসল কারণ। এই ধারণাটা যেন আমার সেই অনুভূতিটাকে একটা তাত্ত্বিক ভিত্তি দিচ্ছে। আপনার অভিজ্ঞতাটাই এই ধারণার একটা চমৎকার উদাহরণ। ভাবুন তো, একই ঠান্ডা বাতাসে দুজন মানুষ হাঁটছে, পরদিন একজন অসুস্থ হয়ে পড়ল, আরেকজনের কিছুই হলো না। এটা তো হয়ই। বস্তুবাদী ব্যাখ্যা বলবে যার ইমিউনিটি কম ছিল সে অসুস্থ হয়েছে, আর এই দর্শন বলবে ইমিউনিটি তো ফলাফল মাত্র। মূল কারণ হলো যার জীবনী শক্তি কোনো কারণে, হতে পারে মানসিক চাপ, অনিদ্রা বা অন্য কোনো কারণে, আগে থেকেই দুর্বল বা বিশৃঙ্খল ছিল, সেই মানুষটির শরীরই বাইরের ওই সামান্য আঘাতেই কাবু হয়ে পড়েছে। আর অন্যজনের জীবনী শক্তি সবল ছিল। তাই সে ওই আক্রমণটা প্রতিহত করতে পেরেছে। ঠিক তাই। তাহলে এই দর্শন অনুযায়ী শুধু বাইরের লক্ষণকে, যেমন জ্বরকে প্যারাসিটামল দিয়ে বা ব্যথাকে পেনকিলার দিয়ে দমন করাটা আসল চিকিৎসা নয়। না, এটা অনেকটা চেক ইঞ্জিন লাইটটাকে কালো টেপ দিয়ে ঢেকে দেওয়ার মতো। নিখুঁতভাবে বলেছেন। আসল চিকিৎসা হল সেই মূল জীবনী শক্তিকে সারিয়ে তোলা, তার শৃঙ্খলা ফিরিয়ে আনা, যাতে সে আবার শরীরকে সঠিকভাবে পরিচালনা করতে পারে এবং নিজেই রোগটাকে ভেতর থেকে নির্মূল করতে পারে। এই জীবনী শক্তিকে তাই শরীরের অভ্যন্তরের এক মহাবিশ্ব বা মূল সত্তা বলা হয়েছে। সুস্থ বা অসুস্থ উভয় অবস্থাতেই আমাদের অস্তিত্বের কেন্দ্রবিন্দু হল এই শক্তি। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা যা পেলাম তা আমাদের আসলেই ভাবতে বাধ্য করে। প্রথমত, আমাদের শরীর নিছক কিছু রাসায়নিক পদার্থ আর অঙ্গ-প্রত্যঙ্গের সমষ্টি নয়, বরং এটি একটি অদৃশ্য জীবনী শক্তি দ্বারা পরিচালিত একটি সামগ্রিক ও প্রাণবন্ত ব্যবস্থা। দ্বিতীয়ত, এই শক্তি আমাদের শারীরিক এবং মানসিক কার্যাবলীর মধ্যে এক অদ্ভুত শৃঙ্খলা বজায় রাখে। আর এই শৃঙ্খলার একটা মহৎ উদ্দেশ্যও আছে, আমাদের মনকে জীবনের উচ্চতর লক্ষ্য পূরণের জন্য একটি সুস্থ ও কর্মক্ষম যন্ত্র দেওয়া। এবং তৃতীয়ত, যা হয়তো সবচেয়ে যোগান্তকারী ধারণা, তা হল অসুস্থতা। অসুস্থতা মানে কোনো নির্দিষ্ট অঙ্গের রোগ নয়, বরং এটি হলো সেই কেন্দ্রীয় জীবনী শক্তির বিশৃঙ্খলা। আর আমরা যেগুলোকে রোগ বলে জানি, সেগুলো সেই গভীর সমস্যারই বাইরের অ্যালার্ম বা সিগন্যাল মাত্র। ঠিক। আর এই দৃষ্টিভঙ্গিটা শরীরকে শুধুমাত্র খণ্ড খণ্ড অংশ হিসেবে, যেমন হার্টের জন্য কার্ডিওলজিস্ট, কিডনির জন্য নেফ্রোলজিস্ট না দেখে একটি সামগ্রিক বা হোলিস্টিক সত্তা হিসেবে দেখতে সাহায্য করে। এখানে শরীর, মন এবং সেই চালিকা শক্তির মধ্যে যে এক গভীর সংযোগ রয়েছে তার উপর জোর দেওয়া হয়েছে, যা আজকে চিকিৎসা বিজ্ঞানেও কিন্তু ধীরে ধীরে স্বীকৃতি পাচ্ছে। সত্যিই তাই। এই আলোচনা আমাদের নিজেদের শরীরকে নতুনভাবে দেখার একটা সুযোগ করে দিল। তবে পাঠ্যটিতে যে কথাটা বারবার ফিরে এসেছে, এই সুস্থ শরীর আমাদের অস্তিত্বের মহত্তর উদ্দেশ্য সাধন করার সুযোগ দেয়, এই ভাবনাটা আমার মাথায় ঘুরছে। এটা আসলেই ভাবার মতো বিষয়। এই মহত্তর উদ্দেশ্য জিনিসটা ঠিক কি? এটা কি জ্ঞান অর্জন, শিল্প সৃষ্টি, অন্যের সেবা করা, নাকি আধ্যাত্মিক কোনো উপলব্ধি? এই দৃষ্টিকোণ থেকে দেখলে আমাদের শারীরিক সুস্থতা তো আর শেষ কথা নয়, এটা বরং সেই মহাৎ যাত্রার শুরু মাত্র। সুস্থ থাকাটা গন্তব্য নয়, গন্তব্যে পৌঁছানোর জন্য একটা জরুরি বাহন। এবং এটা আমাদের ভাবাতে বাধ্য করে যে যদি আমরা আমাদের স্বাস্থ্যকে শুধু কষ্ট বা রোগ এড়ানোর উপায় হিসেবে না দেখে আমাদের জীবনের সেই মহৎ উদ্দেশ্য পূরণের মাধ্যম হিসেবে দেখি, তাহলে স্বাস্থ্য রক্ষার প্রতি আমাদের দৃষ্টিকোণটাই হয়তো আমূল বদলে যাবে। তখন হয়তো আমরা আরও সচেতন হব, আরও যত্নশীল হব। এই প্রশ্নটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে বড় পাওনা।